ঠিক আছে, চলো তো আজ আমরা পড়বো। আচ্ছা, একটু আমাকে বলবে যে ইউনিট কত নম্বর ইউনিট, এই যে আইসিটিটা আমরা পড়ছি এটি কত নম্বর ইউনিটের মধ্যে পড়ছে জেনারেল পেপারের? 8 নম্বর ম্যাম। 8 নম্বর ইউনিট। তো 8 নম্বর ইউনিট আইসিটি, এবং আইসিটির ফুল ফর্ম কি? আইসিটির ফুল ফর্ম ইনফরমেশন টেকনোলজি। ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি, অর্থাৎ এখানে আমাদের আছে ইনফরমেশন, কমিউনিকেশন অর্থাৎ তথ্য, যোগাযোগ এবং টেকনোলজি অর্থাৎ প্রযুক্তি। তথ্য, যোগাযোগ এবং প্রযুক্তি সম্পর্কিত সমস্ত জিনিস আমরা এই ইউনিটটার মধ্যে জানতে পারবো। তো এই ইউনিটের মধ্যে অনেক পার্ট আছে, একদম আইসিটির একদম বেসিক ইনফরমেশন থেকে সেটা কোর এডুকেশনে বা বিজনেসে বা বিভিন্ন ক্ষেত্রে, কমিউনিকেশনের ক্ষেত্রে কিভাবে কি প্রয়োগ করা হচ্ছে ইত্যাদি নানা বিষয় আছে। ইন্টারনেট, ইন্ট্রানেট, ইমেল, অডিও ভিডিও কনফারেন্সিং, গভর্নেন্স এর ক্ষেত্রে কিভাবে আমরা মানে আইসিটির মাধ্যমে আমরা গভর্নমেন্টের সাথে কিভাবে যোগাযোগ করতে পারছি বা গভর্নমেন্টের থেকে আমরা কিভাবে সাহায্য পাচ্ছি ইত্যাদি ইত্যাদি নানা ধরনের জিনিস আমাদের এই আইসিটির মধ্যে আছে। তো আজকের ক্লাসে আমরা যেটা পড়বো সেটা হলো ইমেল। ঠিক আছে, ইমেল। ইমেল থেকে দেখবে প্রতিবারই কিছু না কিছু প্রশ্ন পরীক্ষাতে আসে। তো সেই বিষয়টা আমরা একটু ক্লিয়ার করে নেব এই ইমেলের মাধ্যমে। আজকের ক্লাসটার মাধ্যমে আমরা যদি একটা প্রশ্ন আসে ইমেল থেকে, তো সেই প্রশ্নটা যাতে আমরা কভার করতে পারি পরীক্ষাতে, সেটা অ্যাটলিস্ট ক্লিয়ার করে নেব। ঠিক আছে, তো আজকে আমাদের বিষয় হলো ইমেল। আচ্ছা, ইমেল সম্পর্কে তোমরা যেহেতু এবার প্রত্যেকে পরীক্ষাতে অ্যাটেন্ড করবে, সেহেতু অল্প বিস্তর প্রত্যেকেই জানো। তো যারা জানো তারাও দেখো, আর যারা জানো না তারা তো দেখবেই। তো নতুন কিছু ইনফরমেশনও তোমরা এখান থেকে পেতে চলেছো। ঠিক আছে, তো চলো ইমেল। প্রথমে আমরা চলে আসি যে ইমেল কথাটা বলছি। আচ্ছা, ইমেলের ফুল ফর্ম কেউ বলতে পারবে যে মেল এর সম্পূর্ণ ওয়ার্ডটা কি হবে? ইলেকট্রনিক মেলস। ইলেকট্রনিক মেল। ইলেকট্রনিক মেল অর্থাৎ ইলেকট্রনিক প্রসেসের মধ্যে দিয়ে আমরা কোনো মেল যখন একে অপরকে সেন্ড করছি সেটাকেই আমরা বলছি ইমেল। আচ্ছা, আমরা আমাদের দেখবে ইমেল আইডিতে আমাদের প্রত্যেকের নিজস্ব নিজস্ব ইমেল আইডি আছে, তোমাদের প্রত্যেকের আছে। তো ইমেল আইডিতে দেখবে নামের শেষে বা ইমেল আইডির শেষে আছে @gmail.com বা @yahoo.com। তো @email.com তো আমরা দেখি না, এটা কেন? gmail.com ব্যাপারটা কি আর yahoo.com এই ব্যাপারটা কি? দেখি কেউ বলতে পারে কিনা। জিমেল আমাদের যে মেল আইডির শেষে যে @gmail.com থাকে বা @yahoo.com থাকে, এটা কেন থাকে? এখানে ইমেলটা আসলে খোলা হয়েছে জিমেল এর আন্ডারে, কিংবা যদি একদম ইয়াহু হলে একদম ইয়াহুর কোম্পানির মতো ব্যাপার। ঠিক। অর্থাৎ আমরা ইমেলটা যখন গুগল কোম্পানি বা গুগল সার্ভিসের মধ্যে দিয়ে তৈরি করছি, তখন সেটা হয়ে যাচ্ছে জিমেল, অর্থাৎ গুগলের আন্ডারে করছি আমরা মেল আইডিটা, তাই আমাদের আইডির শেষে থাকছে gmail.com অর্থাৎ গুগলের আন্ডারে করা। যখন আমরা ইয়াহুর আন্ডারে করছি তখন আমাদের মেল আইডির শেষে থাকছে @yahoo.com। এরকম আরো অনেক অনেক কোম্পানি আছে, সেটার শেষে তাদের নাম থাকবে। যে কোম্পানির আন্ডারে তুমি মেল আইডি ক্রিয়েট করছো, তোমার মেল আইডির শেষে তাদের যে ডোমেইনটা, সেই ডোমেইনের নাম থাকবে। ঠিক আছে, তো যাই হোক, আমরা চলে আসি ইমেল। এখানে দেখো লেখা আছে ইমেল ভার্সেস ওয়েবমেল। ইমেল কি এবং ওয়েবমেল কি, এটা আগে আমরা প্রথমে জানবো। ইমেল জিনিসটা কি আর ওয়েবমেল জিনিসটা কি, আমরা কিন্তু প্রত্যেকেই জেনে হোক বা না জেনে হোক ইমেল বা ওয়েবমেল করি, কিন্তু আমরা ওয়েবমেল ব্যাপারটার সাথে অনেকেই পরিচিত নই। কেউ বলতে পারবে ওয়েবমেল আর ইমেলের মধ্যে পার্থক্য? ইমেল জিনিসটা কি বা ওয়েবমেল জিনিসটা কি? আচ্ছা, আমি বলে দিচ্ছি। দেখো, তোমাদের প্রত্যেকের ফোনে দেখো, যখনই তোমরা ইমেল সেন্ড করছো কাউকে, তখন দেখবে
সেন্ড করার আগে তোমরা ফোনে একটা অ্যাপ ওপেন করো, তাই না? জিমেলের যে অ্যাপ থাকে প্রত্যেকের ফোনে, আমরা যখন ফোন কিনি তখন গুগল থেকে আমাদের অটোমেটিকই থাকে যে জিমেল অ্যাপটা। তো জিমেল, সেই জন্য দেখবে আমাদের প্রত্যেকের মেল আইডি শেষে জিমেলটাই বেশি থাকে, ইয়াহোটা খুবই কম থাকে বা অন্যান্য কোম্পানিটা খুবই কম থাকে। তার কারণ গুগল হলো মোস্ট পপুলার, তাই না? তো সেই জন্য গুগলের যে অ্যাপটা, জিমেইল যে অ্যাপটা, সেটা আমাদের প্রত্যেকের ফোনে প্রথম থেকেই থেকে যায়। তো সেখান থেকেই আমরা মেল আইডি ক্রিয়েট করি। তো আমরা যখন মেল পাঠাই তখন কি করি, তখন প্রথমে ওই অ্যাপটাকে অন করি, তাই না? একটু খেয়াল করো যে আমরা প্রথমে অ্যাপটাকে অন করছি। অন করার আগে কি করছি, অবশ্যই আমরা চেক করে নিচ্ছি আমাদের ফোনে নেটওয়ার্ক আছে কিনা বা আমাদের ফোন নেট কানেক্টেড কিনা। নেট কানেক্টেড থাকলে তবে আমরা মেল একে অপরকে পাঠাতে পারছি। তাহলে আমাদের ফার্স্ট কি থাকছে, ফার্স্ট হচ্ছে যে আমাদের নেট অন থাকতে হবে। সেকেন্ড আসছে আমরা অ্যাপ ওপেন করছি, অ্যাপ ওপেন করে তারপরে কোনো মেল একে অপরকে সেন্ড করছি। এটা একরকম প্রসেসে আমরা মেল পাঠাতে পারছি। আচ্ছা, আরো একরকম প্রসেসে আমরা মেল পাঠাই। দেখো, যারা তোমরা কম্পিউটার ইউজ করো বা ল্যাপটপ ইউজ করো বা মোবাইলেও, অনেকে মোবাইলের মাধ্যমেও করা যায় এটা, যে কি করছো, সরাসরি গুগলের মাধ্যমে যাচ্ছ, গুগলে গিয়ে ইমেলে ঢুকছো, গুগলের যে ইমেল, গুগলের যে জিমেল, সেইখানে ঢুকছো ক্রোমের মাধ্যমে, ক্রোম ব্রাউজারের মাধ্যমে। শুধু ক্রোম নয়, বা যে কোনো ব্রাউজারের মাধ্যমে তোমরা ঢুকছো, ঢুকে সেখান থেকে গিয়ে মেল পাঠাচ্ছ। সেই মেলটা হচ্ছে ওয়েব মেল। কেন ওয়েব মেল? কেন? কারণ নেট অন না থাকলে এই পেজটাই তোমার ওপেন হবে না। যখন তুমি মেল বলে সার্চ করবে তখন পেজটাই তোমার ওপেন হবে না, মেলটা তুমি পাঠাতেই পারবে না। আর যেমন নেট অন না থাকলেও তোমার জিমেলটা অন হয়, তোমার ফোনে যে অ্যাপটা থাকে সেই অ্যাপটা অন করতে পারো তুমি, কিন্তু ক্রোম ব্রাউজারের মাধ্যমে অর্থাৎ ওয়েবসাইটের মাধ্যমে তুমি নেট অন থাকলে মেল পাঠাতে পারবে না। অপরদিকে যদি আমরা ইমেলটা দেখি, ইমেলের ক্ষেত্রে কি হবে, ইমেলের ক্ষেত্রে আমরা অ্যাপ ওপেন থাকলো আমাদের, মেল আমরা পাঠালাম, সাপোজ সেই সময় তোমার নেট শেষ হয়ে গেল বা নেট অন ছিল না। তো যখন তোমার নেট অন হবে, নেট যখন অন হবে তখনই তোমার, ধরো তুমি 10টার সময় মেল সেন্ড করেছো, সকাল 10টা, তোমার নেট অন ছিল না তোমার ফোনে, বেলা 12টার সময় তুমি ফোনের নেট অন করেছো, তো তোমার সেই মেলটা কিন্তু 12টার সময় সেন্ড হয়ে যাবে, যদি সেটা অ্যাপে হয় বা ইমেল হয়। কিন্তু যদি ওয়েব মেল হয় তাহলে কিন্তু এই মেলটা সেন্ড হবে না। বোঝা গেছে ইমেল আর ওয়েব মেলের পার্থক্য? বলো দেখি। ম্যাম, শুধু মানে মোবাইলে সম্ভব ওয়েব মেল পাঠানো? না, ইমেলটা? হ্যাঁ, ইমেল পাঠানো তো সম্ভব। যখন তুমি কোনো তোমার ফোনে যখন মেল আসছে, ধরো সাপোজ তুমি যে নেটের ফর্ম ফিল আপ করেছো, নেটের ফর্ম ফিল আপ করলেও তোমার মেলে একটা মেল আসে, জিমেইলে যে মেল আইডিটা তুমি দিয়েছো সেই মেল আইডিতে একটা মেসেজ আসে, সেটা তো একটা অ্যাপে আসছে, মোবাইলে তো তোমার অ্যাপ ইনস্টল করা আছে, তাই না? সেই অ্যাপে আসছে না, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, তো এইটা হলো ইমেল। এইখানে যদি তুমি কাউকে মেল পাঠাচ্ছ তাহলে কি ওই অ্যাপ থ্রু দিয়ে পাঠাচ্ছ, অ্যাপের মাধ্যমে পাঠাচ্ছ, তাহলে এইটা হলো ইমেল বা জিমেলের মাধ্যমে, গুগল কোম্পানির মাধ্যমে পাঠাচ্ছ, তাই জিমেল, ঠিক আছে? আর যখন তুমি ক্রোম ব্রাউজারের মাধ্যমে, ধরো তোমার ফোনে কোনো অ্যাপ নেই, অ্যাপ ইনস্টল নেই, তুমি কি করছো, গুগলে গিয়ে সার্চ করছো ইমেল বলে বা জিমেল বলে সার্চ করছো, সেখান থেকে গিয়ে তোমার মেল আইডিটা অন করে সেখান থেকে তুমি মেল পাঠাচ্ছ, তখন সেটা হয়ে যাচ্ছে ওয়েব মেল। আচ্ছা ভেবে দেখো, যদি নেট অন না থাকে তাহলে এই পেজটা কি খুলবে আদেও? গুগলে তুমি যদি এই পেজটা সার্চ করো, নেট অন না থাকে, তাহলে এই পেজটা তো খুলবেই না। মেল তো পরের কথা, বা মেল তুমি পাঠানোর সময় হয়তো নেট প্যাক শেষ হয়ে গেল বা নেট কাজ করছে না, যে তুমি পরে ধরো আধা ঘন্টা পর বা 1 ঘন্টা পর তুমি নেটটা আবার কানেকশন পেলে, সেই মেলটা কিন্তু তোমাকে দ্বিতীয়বার আবার সেন্ড করতে হবে। নেট কানেকশন পেয়েছে মানে যে মেলটা সেন্ড হয়ে যাবে এমনটা নয়। সাপোজ ধরো আমরা হোয়াটসঅ্যাপের উদাহরণ দিই, আমাদের ফোনে নেট নেই,
কিন্তু আমি কাউকে হোয়াটসঅ্যাপ মেসেজ করলাম, মেসেজটা কিন্তু ওইখানে রয়ে যায়, যখনই নেট কানেকশন আসে সঙ্গে সঙ্গে মেসেজটা সেন্ড হয়ে যায়, যখনই নেট কানেকশন পাবে ফোন সঙ্গে সঙ্গে সেন্ড হয়ে যাবে। কিন্তু ওয়েব মেলের ক্ষেত্রে যদি হয় এটা, তখন কিন্তু সে সেন্ড হবে না, ওই মেসেজটা ওখানে থাকবেই না। বোঝা গেছে? এই হলো ইমেল আর ওয়েব মেলের পার্থক্য। এবার চলে আসি আমরা কিছু ইম্পর্টেন্ট টার্ম। ঠিক আছে, ইমেলের ক্ষেত্রে আমরা বেশ কিছু টার্ম দেখতে পাই যখন আমরা ইমেল, আমি একটু তোমাদের দেখাই। দেখো এই যে মেলটা আমি খুলছি, এটা কিন্তু অ্যাপের থ্রু দিয়ে নয়, দেখো আমি সফটওয়্যারের মাধ্যমে খুলছি বা ইমেল ওয়েবের মাধ্যমে, ক্রোম ব্রাউজারের মাধ্যমে খুলছি। ঠিক আছে, আচ্ছা দেখো আমি কাউকে একটা মেল পাঠাবো, ঠিক আছে, আমরা পড়ার দিকে পরে যাব, আগে এই ছবিটার মাধ্যমে বা আমরা যখন মেল পাঠাই তখন কি কি ইনফরমেশন বা কি কি টার্ম গুলো আমরা পাই সেগুলো আগে দেখে নেব। প্রথমে চলে আসি মেল আইডিটা, যখন আমরা কাউকে মেল পাঠাচ্ছি প্রথমেই আমাদের এই পেজটা খুলে আসে, আমরা মেল কম্পোজ করলাম, কম্পোজ করলে এই পেজটা আসছে। এখানেই দেখো কি কি অপশন আছে, আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ কি? দেখো এখানে ছোট্ট করে দেখো টু লেখা আছে, তার নিচে সাবজেক্ট লেখা আছে, দেখতে পাচ্ছ প্রত্যেকে? হ্যাঁ, দেখা পাওয়া যাচ্ছে? যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, দেখো এখানে টু লেখা আছে, তার নিচে সাবজেক্ট আছে। টু কি আমরা জানি যে যাকে মেল পাঠাবো তার নাম আমরা টুতে লিখবো, তাই না? তো ধরো আমি রামকে এসএমএস পাঠাচ্ছি, তো আমি এখানে লিখলাম সাপোজ ram@gmail.com, ঠিক আছে, জাস্ট আমি একটা লিখছি @gmail.com লিখে দিলাম, ঠিক আছে। তো দেখো টুতে একজনের নাম চলে এসছে ram@gmail.com। আমার যে মেল আইডিটা, যে মেলটা আমি পাঠাবো, সাপোজ ধরো এখন ধরো নববর্ষ, ঠিক আছে, তো আমি নববর্ষের শুভেচ্ছা পাঠাবো, 10 জনকে পাঠাবো। তো আমি রামের পাশাপাশি আমি চাইলাম যে এই একই মেসেজ আরো 10 জনকে যাক, তো এই মেসেজটারই কি কপি পাঠাবো আমি অন্যদেরকে। এখানে আমি আরো টুতে আরো অনেকের নাম লিখতে পারি, টুতে ধরো আমি আরো 2-3 জনের নাম বা যা হোক কয়েকজনের নাম লিখতে পারি। তো যাই হোক আমি চাইছি যে এই মেসেজটারই কপি আমি আরো আরো কয়েকজনকে পাঠাবো। দেখো এই সাইডটা দেখো, ডান দিকে দেখো সিসি আছে, বিসিসি আছে, খেয়াল করো সিসি বিসিসি। সিসির ফুল ফর্ম হলো কার্বন কপি, সিসির ফুল ফর্ম হলো কার্বন কপি, অর্থাৎ এই মেসেজটারই কার্বন কপি অন্যদের কাছে পৌঁছাবে। আর বিসিসি হলো ব্লাইন্ড কার্বন কপি, অর্থাৎ এই মেসেজটাই আমি আরো কয়েকজনকে পাঠাতে পারবো যাদেরকে অন্যরা দেখতে পাবে না। কিরকম? ধরো সিসি লিখলাম, সিসিতে গেলাম, সিসিতে ধরো আমি সাপোজ ধরো রিয়া দিলাম, ria@gmail.com দিলাম, ঠিক আছে। পূজা দিলাম, ধরো পূজাকে পাঠাবো, pooja@gmail.com দিলাম, এই দুজনকে। এবার আমি চাইছি আমি আরো 3 জনকে পাঠাবো, আরো 3 জনকে, ধরো কি নাম দিই, নাম মনে পড়ছে না, বলো দেখি নাম বলো। আচ্ছা, raja@gmail.com, ঠিক আছে। আর কাকে দেব? আচ্ছা নাম বলো, কারোর নাম মনে সুরাজ পড়ছে না। রায়, হুম সুরাজ বলো। রায়, সুরাজ রায় 720 hd@gmail.com। আচ্ছা সুরাজ রায়, আচ্ছা এইটুকুই দিলাম, ঠিক আছে, সুরাজ রায় @gmail.com।
আচ্ছা, এই নামে মেল আইডি নিচ্ছে না, শুধু সুরজ দিয়ে দেখি। আচ্ছা, আরও ওয়াই, চলো এই নামে একটা চলে এসছে, সুরজ রয়। আর সুজিত দিলাম, ধরো সুজিত দাস @gmail.com। ঠিক আছে, চলো। তো এখানে আমরা কয়েকজনের নাম, কজনকে মেল আইডি লিখলাম? 6 জনের নাম লিখলাম। দেখো, 2 তে একজনের নাম লিখেছি, সিসি তে 2 জনের নাম লিখেছি, বিসিসি তে 3 জনের নাম লিখেছি। এই জায়গাটা ভালো করে খেয়াল করবে প্রত্যেকবারই কিন্তু কম বেশি এই জায়গাটা থেকে কার্বন কপি, ব্লাইন্ড কার্বন কপি 2 তে নাম থাকলে আলাদা আলাদা, কাকে দেখতে পাবো কাকে দেখতে পাবো না, এইখান থেকে কিন্তু প্রশ্ন প্রায় প্রত্যেকবারই থাকছে। সুতরাং এইখানটা একটু ভালো করে খেয়াল করবে, মেলের ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে আমরা কি কি নাম পেলাম? রাম, রিয়া, পূজা, রাজা, সুজয়। আচ্ছা, সুরাজ না দিয়ে কি দিয়েছি এটা, দাঁড়াও চেঞ্জ করি নামটা। সুরাজ, তাই তো? সুরাজ রয় @gmail.com। suraj.roy@gmail.com। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই আমরা 6টা নাম পেলাম। এবার এখানে একটু বলি, 2 তে হলো যার নাম আছে তাকে আমরা প্রত্যেকেই দেখতে পাবো। ধরো আমি 6 জনকে মেল পাঠাচ্ছি, 6 জনই 2 তে যার নাম আছে তাকে দেখতে পাবে। সিসি তে যাদের নাম আছে রিয়া এবং পূজা, এদেরকেও প্রত্যেকে দেখতে পাবে, প্রত্যেকে দেখতে পাবে এদের নাম, বা এদেরকে আমি মেল পাঠিয়েছি। কিন্তু বিসিসি অর্থাৎ ব্লাইন্ড কার্বন কপি করে একই মেসেজ আমি আরো 3 জনকে পাঠিয়েছি, এদেরকে কেউ দেখতে পাবে না। রাজাকেও কেউ দেখতে পাবে না যে আমি একে মেল পাঠিয়েছি, সুজিতকেও কেউ দেখতে পাবে না, এবং সুরাজকেও কেউ দেখতে পাবে না। কিন্তু এরা অন্যদেরকে দেখতে পাবে। রাজা কাকে কাকে দেখতে পাবে? উপরের 2 তে যাদের আছে তাদের নাম, সিসি তে যাদের আছে তাদের নাম দেখতে পাবে, কিন্তু বিসিসি তে যাদের আছে অর্থাৎ ওর নিজের লাইনে যাদের নাম আছে তারা একে অপরকে কিন্তু দেখতে পাবে না। ঠিক আছে, আচ্ছা আমি তোমাদের একটু জিজ্ঞাসা করি, বলো সুজিত কাকে কাকে দেখতে পাবে? সুজিত দেখতে পাবে, রামকে দেখতে পারবে, রিয়াকে দেখতে পাবে, পূজাকে দেখতে পাবে। একদম, রাম, রিয়া এবং পূজা, এদের 3 জনকে দেখতে পাবে সুজিত, আর কাউকে দেখতে পাবে না। আচ্ছা, রাম কাকে কাকে দেখতে পাবে? রাম রিয়া আর পূজাকে দেখতে পাবে। রিয়া আর পূজাকে দেখতে পাবে। সুরাজ কাকে কাকে দেখতে পাবে? সুরাজ সবাইকে দেখতে পাবে। সবাইকে দেখতে পাবে মানে বিসিসি বাদ দিয়ে রামকে রিয়াকে পূজাকে। বিসিসি তে যাদের আছে তাদেরকে বাদ দিয়ে 2 এবং সিসি তে যারা আছে তাদেরকে দেখতে পাবে, তাই না? তাহলে মোটামুটি বোঝা গেল এই জায়গাটা, ব্লাইন্ড কার্বন কপি তে যাদের থাকবে তারা একে অপরকে দেখতে পাবে না, অন্যদেরকে দেখতে পাবে। 2 তে যাদের আছে তাদেরকে দেখতে পাবে, সিসি তে যাদের আছে তাদেরকে দেখতে পাবে। ঠিক আছে, এই হলো ব্যাপার। আচ্ছা, নেক্সট দেখো এখানে আছে সাবজেক্ট। ওই বিসিসি তে যারা আছে তারা একে অপরকে দেখতে পাবে না, পাবে না। বিসিসি তে যারা আছে তারা একে অপরকেও দেখতে পাবে না। রাজা সুজিতকে দেখতে পাবে না, সুজিত রাজা বা সুরাজ এদের কাউকে দেখতে পাবে না, এরা কেউ একে অপরকে দেখতে পাবে না। ম্যাম তাহলে সিসিতে যে রিয়া আর পূজা আছে এরা শুধু রামকে দেখতে পাবে? হ্যাঁ, এরা রামকে দেখতে পাবে, ওদের নিজেদেরকেও দেখতে পাবে। রিয়া এবং পূজা, রিয়া ধরো পূজাকে দেখতে পাবে, রামকেও দেখতে পাবে, আর কাউকে দেখতে পাবে না। ঠিক আছে, আচ্ছা এই জায়গাটা নিয়ে কারোর প্রবলেম থাকলে বলো, যে কোনখানটা বুঝতে প্রবলেম হচ্ছে। বলছিলাম ম্যাম 2 এ যে রাম আছে ও কি কার্বন কপি আর ব্লাইন্ড কার্বন কপি সবাইকে দেখতে পাবে? না, অনলি কার্বন কপি দেখতে পাবে। ব্লাইন্ড কার্বন কপি মানে ওদেরকে কেউই দেখতে পাবে না, ওরা ওই ওই লাইনে যাদের নাম আছে তারা শুধুমাত্র নিজেকে দেখতে পাবে। অর্থাৎ রাজা ঠিক। শুধু নিজেকে দেখতে পাবে, আর কাউকে পাবে না দেখতে। ঠিক আছে, ঠিক আছে, চলো নেক্সট দেখে নিই সাবজেক্ট। ম্যাম হ্যাঁ, একটা বলো। কোশ্চেন ছিল।
বলছি সিসিতে যারা আছে তারা কি তাহলে টুতে যারা আছে তাদেরকেও দেখতে পাবে? হ্যাঁ পাবে। টুটা আর সিসি এই দুটো ভিজিবল থাকবে। টু এবং সিসি এরা নিজেদেরকে দেখতে পাবে এবং একে অন্যের লাইন অন্যকেও দেখতে পাবে, কিন্তু শুধুমাত্র বিসিসিটাই ব্লাইন্ড থাকবে, এদেরকে কেউ দেখতে পাবে না এবং এরা একে অপরকেও দেখতে পাবে না। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা আচ্ছা, দেখো এবার নেক্সট লাইন আসছে সাবজেক্ট, অর্থাৎ আমি মেল যে বিষয় নিয়ে মেল পাঠাচ্ছি সেই বিষয়টা আমি এখানে লিখবো। যেমন করে আমরা ছোটবেলায় স্কুলে যে ছুটির দরখাস্ত করতাম, যে আমি আমার জ্বর হয়েছিল এই কারণে আমি 2 দিন স্কুলে আসতে পারিনি, এটা হলো চিঠির বিষয়, তাই না? তো এমন করে এখানে সাবজেক্ট লিখতে হবে যে চিঠির বিষয়বস্তু কি। নেক্সট আসছে এই দেখো যে ব্ল্যাঙ্ক যে সাদা অংশটা দেখাচ্ছে, এটা হলো ইমেল বডি, অর্থাৎ তুমি ইমেলে কি লিখতে চাইছো, তোমার বিষয়বস্তু কি সেই বিষয়টা তুমি এখানে লিখবে। ঠিক আছে? এবার দেখো নিচে চলে আসছি, নিচে একদম নিচে দেখো সেন্ড এর অপশন দেখাচ্ছে ব্লু কালার, তার পাশে এর দাগ দেখাচ্ছে এবং তার পাশে দেখো অ্যাটাচ ফাইল দেখাচ্ছে, অ্যাটাচ ফাইল, অর্থাৎ এখান থেকে তুমি কোনো ফাইল অ্যাটাচ করে অন্যকে পাঠাতে পারছো। অর্থাৎ এখানে তুমি সাপোজ কোনো মেসেজ লিখলে, মেসেজ লেখার পর তার সাথে তুমি কোনো পিডিএফ পাঠাতে চাইছো বা কোনো ফটো পাঠাতে চাইছো বা যে কোনো কিছু অডিও পাঠাতে চাইছো, কোনো ভিডিও পাঠাতে চাইছো, যে কোনো কিছু, যে কোনো ফাইল অ্যাটাচ করে তুমি এর মাধ্যমে এখানে পাঠাতে পারবে। ঠিক আছে? দেখো অ্যাটাচ ফাইলে ক্লিক করলে এখানে অপশন দেখাবে যে আমি কি পাঠাতে চাইছি, তো সেখান থেকে আমি সিলেক্ট করে সেই জিনিসটাকে আমি সেন্ড করে দিতে পারি। ঠিক আছে? তাহলে এইখানে মোটামুটি আমাদের কি কি অপশন চলে এলো, আমরা কাকে কাকে পাঠাবো তাদের নাম, তারপর আসছে সাবজেক্ট, নেক্সট আসছে ইমেল বডি, তারপর আসছে এখানে অ্যাটাচমেন্ট। ঠিক আছে? যে আমি কোনো ফাইল অ্যাটাচ করে কাউকে পাঠাতে পারবো কিভাবে। ঠিক আছে? এই পর্যন্ত। চলো নেক্সট আবার আমরা যেখানে পড়ছিলাম সেখানে ফিরে যাই। দেখো তো আমরা এখানেই ছিলাম, প্রথমে ছিল টু, আমরা বুঝে গেছি টু কাকে বলবো। টুতে প্রথমেই আমরা প্রাইমারি রিসিপ্টেন্ট হিসেবে যাদের নাম দিতে চাইছি তাদের নাম আমরা টুতে বসাবো। নেক্সট আসছে সিসি, সিসি হলো কার্বন কপি, যাদেরকে আমি একই মেল কার্বন কপি করে অন্যদেরকে পাঠাতে চাইছি তাদের নাম আমি কার্বন কপিতে বসাবো। নেক্সট আসছে হলো বিসিসি, যাদেরকে আমি চাইছি এদের নাম কেউ দেখতে পাবে না, তো তাদের নাম আমি বিসিসি তে বসাবো। ঠিক আছে? নেক্সট দেখো আসছে ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেস কি, যেমন করে তোমার বাড়ির অ্যাড্রেস আছে তেমন করে তোমার ইমেল অ্যাড্রেস আছে, তাই না? তোমার মেলের যে অ্যাড্রেসটা, যে মেল আইডিতে আমি মেলটা পাঠাচ্ছি সেটাই মেল অ্যাড্রেস। অর্থাৎ যেটা লিখলাম একটু আগে, ধরো raja@gmail.com, অর্থাৎ ওটা রাজার মেল আইডি, বা pooja@gmail.com, যে মেলটা আমি লিখলাম ওটা পূজার মেল আইডি, তাই না? অর্থাৎ এটাই হলো তার মেলের অ্যাড্রেস, এই অ্যাড্রেসে মেল সেন্ড হয়ে যাচ্ছে, এটা ইমেল অ্যাড্রেস। ঠিক আছে? যেটা ইন্টারনেটের মাধ্যমে বা লোকাল এরিয়া নেটওয়ার্কের মাধ্যমে চলে যাচ্ছে, সেই মেলটা তার কাছে তার অ্যাড্রেসে পৌঁছে যাচ্ছে। এবার কিভাবে পৌঁছাচ্ছে ইত্যাদি ইত্যাদি আমরা পরে আসবো। নেক্সট সাবজেক্ট, আমরা জানলাম সাবজেক্ট কোনটাকে বলবো, যে বিষয়ে আমরা মেলটা পাঠাচ্ছি সেই বিষয়টা আমরা উপরে লিখে দিচ্ছি সাবজেক্ট হিসাবে। নেক্সট আসছে ইমেল বডি, ইমেল বডিতে আমরা কি চাইছি পাঠাতে, বিষয়বস্তুটা আমরা ইমেল বডিতে লিখছি। নেক্সট আসছে বাউন্স, বাউন্সটা কি, বাউন্স হলো ফিরে আসা। আমি ধরো তোমাকে মেল পাঠিয়েছি, মেলটা আবার আমার কাছে ফিরে আসছে, কিভাবে ফিরে আসছে, কিছু তো একটা প্রবলেম হয়েছে যার জন্য মেলটা আবার আমার কাছে ফিরে আসছে, তাই না? যে মেলটা সেন্ড হয়নি, ফিরে আসছে মানে দেখাবে যে মেলটা সেন্ড হয়নি, এই মেলটা সেন্ড হয়নি, তাই তো? তো কি কি কারণ, এটাকে আমরা বাউন্স বলবো। কি কারণ, যদি মেল আইডিটা ভুল থাকে তাহলে মেল সেন্ড হবে না। ঠিক আছে? তোমার মেল আইডি আমি ভুল বসালাম, তখন তোমার মেলে কিন্তু মেল সেন্ড হবে না, এর কারণে একটা বাউন্স হতে পারে।
অথবা তোমার মেল ওভারলোডেড যদি থাকে, তোমার মেলের ইনবক্স যদি ওভারলোড থাকে, তাহলে কিন্তু তোমার মেল আইডিতে আর কোনো মেল ঢুকবে না। ঠিক আছে, তখনও মেল আবার আমার কাছে ফিরে আসবে। তো এটাকে আমরা বলবো কি, বাউন্স। কোনো রং মেল আইডি বা ইনভ্যালিড মেল আইডিতে যদি আমরা মেল সেন্ড করি, সেক্ষেত্রে বাউন্স হওয়ার সম্ভাবনা থাকবে। অথবা ইনবক্স যদি ওভারলোডেড থাকে, সেক্ষেত্রেও মেলটা বাউন্স হওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক আছে, নেক্সট কি কি আসছে, ইমেল হেডার। ইমেল হেডার কি, যে জায়গাটাতে আমরা দেখেছিলাম ঠিক এমন একটা বক্স আছে যেটাকে আমরা ইমেল বডি বলছি, তাই না? এই বডিতে যেখানে আমরা উপরের লাইন লিখছি, এই মেলের যে উপরের লাইন, যে হেডার যেটা, সেটা ইমেল হেডার। আমরা মেসেজের উপরের যে লাইনটা লিখছি সেটা হেডার, তাই না? তো ইমেলের ক্ষেত্রে যে হেডারটা লিখছি সেটা ইমেল হেডার। নেক্সট আসছে ক্লায়েন্ট, অর্থাৎ আমি কাকে কাকে মেল পাঠাচ্ছি। একটু আগে আমরা 6 জনের নাম লিখলাম, তো এই 6 জন হলো ইমেল ক্লায়েন্ট, যাদেরকে আমি মেল পাঠাতে চাইছি। যারা যারা আমার ক্লায়েন্ট, যাদেরকে আমি মেল পাঠাচ্ছি, তারাই হলো আমার ইমেল ক্লায়েন্ট। ঠিক আছে, নেক্সট আসছে ইউনিকোড। ইউনিকোড কি, ইউনিকোড হলো এক ধরনের সিম্বল বা ক্যারেক্টার, ঠিক আছে, যেটা সমগ্র বিশ্বব্যাপী প্রচলিত। ইউনিকোড অর্থাৎ ইউনিভার্সাল কোড, যে সমস্ত ইউনিভার্স জুড়ে যে শব্দগুলো বা যে সিম্বলগুলো, যে ক্যারেক্টারগুলো প্রত্যেকে ব্যবহার করে, যে ক্যারেক্টার বা সিম্বলটা শুধুমাত্র আমি জানি, তুমি জানো না, বা তুমি জানো অন্য কেউ জানে না, এইরকম নয়। যে সিম্বলটা বা যে ক্যারেক্টারটা সারা আন্তর্জাতিক ভাবে প্রচলিত, সেই কোডটাকেই আমরা বলছি ইউনিকোড, যেটা শুধুমাত্র ইমেলের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যে সিম্বল বা যে ক্যারেক্টার গুলো ব্যবহার করা হয়, সেটাকে আমরা, যে কোডগুলো, কোড ল্যাঙ্গুয়েজ বা কোড ওয়ার্ড, কোড সিম্বল ইত্যাদি ব্যবহার করা হয়, সেগুলো চলে আসছে ইউনিকোডের মধ্যে। ঠিক আছে, নেক্সট দেখো এসএমটিপি বা আইম্যাপ। আচ্ছা, এটা দেখার আগে আমরা একটু আর একটা জিনিস দেখে নিই। দেখো একটা ব্ল্যাঙ্ক পেজ দেখতে পাচ্ছ, ব্ল্যাক পেজ। দেখো আমি তার মধ্যে লিখছি, এখানে মি লিখলাম, ধরো এটা আমি, এটা হলো আমার ডিভাইস, এটা হচ্ছে তুমি, এটা তোমার ডিভাইস অর্থাৎ তোমার ফোন। ঠিক আছে, এটা আমার ফোন, এটা তোমার ফোন, এই হচ্ছে তুমি। আমি কোনো মেল লিখছি, কোনো মেল লিখছি, এই মেলটা কি হচ্ছে, তোমার কাছে যাচ্ছে, তাই না? মেলটা যাচ্ছে তোমার কাছে। এই মেলটা আমি যখন পাঠাচ্ছি, এই মেলটা পাঠানোর ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডে কেউ তো একটা কাজ করছে, তাই না? ব্যাকগ্রাউন্ডে যে কাজ করছে, যে এই মেলটা তোমার কাছে ট্রান্সফার করতে বা তোমার কাছে পাঠাতে আমাকে সাহায্য করছে, সে হলো এসএমটিপি। কি? এসএমটিপি অর্থাৎ সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল, যে মেইলকে ট্রান্সফার করছে, যে প্রোটোকল মেইলকে ট্রান্সফার করতে সাহায্য করছে। আমি মেইল লিখছি, মেইলটাকে সেন্ড করছি, এখানে কাজ করছে কে? এসএমটিপি। মেইলটা ট্রান্সফার হয়ে তোমার কাছে যাচ্ছে, এখানে কে কাজ করছে? এসএমটিপি। তাহলে এসএমটিপি কোথায় কাজ করছে? আমি মেইল লিখছি, মেইলটা সেন্ড হচ্ছে, সেন্ড করতে সেন্ড হয়ে যাচ্ছে, এবং মেলটা তোমার কাছে ট্রান্সফার হচ্ছে, আমার ডিভাইস থেকে তোমার ডিভাইসে নেটওয়ার্কের মাধ্যমে ট্রান্সফার হচ্ছে। এই ট্রান্সফারের কাজ করছে মিডিলে বসে, সে হলো এসএমটিপি। ঠিক আছে, এবার মেসেজটা তোমার ফোনে চলে এলো, তুমি এবার মেসেজটাকে অ্যাক্সেস করবে। মেসেজটা তোমার ফোনে চলে এলো, কিন্তু মেসেজটা তো তোমার ফোনের নেওয়া প্রয়োজন, শুধু চলে গেলেই তো হবে না, ফোন সেটাকে অ্যাক্সেস করতে পারবে। তো অ্যাক্সেস করার জন্য কি কাজ করছে? আইম্যাপ বা পিওপি, বা পিওপি লেটেস্ট ভার্সন, পিওপি 3 আমরা এটাও বলতে পারি। ঠিক আছে, তাহলে
মেল ট্রান্সফার করছে কে? এসএমটিপি। আর মেল অ্যাক্সেস করছে কে? আইম্যাপ বা POP3। আচ্ছা, আইম্যাপ এর ফুল ফর্ম কে বলতে পারবে? আইম্যাপ এর ফুল ফর্ম ইন্টারনেট মেসেজিং অ্যাক্সেস প্রোটোকল। ইন্টারনেট মেসেজিং অ্যাক্সেস প্রোটোকল, একদম। আর POP? পোস্ট অফিস প্রোটোকল। পোস্ট অফিস প্রোটোকল, একদম। আচ্ছা, তাহলে আমরা পেয়ে যাচ্ছি যে ট্রান্সফারের ক্ষেত্রে সাহায্য করছে এসএমটিপি, আর অ্যাক্সেস করতে সাহায্য করছে কে? আইম্যাপ বা POP3। ঠিক আছে। আচ্ছা, তো আমরা যেটা দেখছি যে এসএমটিপি আমরা পেলাম, সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল, যে মেসেজকে ট্রান্সফার করছে। আর নেক্সট আসছে আইম্যাপ, যে মেসেজটাকে অ্যাক্সেস করছে। ঠিক আছে, অ্যাক্সেস করার ক্ষেত্রে যে প্রোটোকল কাজ করছে সে হলো আইম্যাপ। নেক্সট কি চলে আসছে? মেল মার্জ। মেল মার্জ কি? ধরো আমি নববর্ষের শুভেচ্ছা পাঠাবো আমার কোম্পানির 1000 জনকে। ঠিক আছে, বা আমার ফ্যামিলিতে ধরো প্রচুর মানুষ আছে, আমার মামা, কাকা, পিসি ইত্যাদি ইত্যাদি, প্রত্যেককে দিয়ে। তো সেখানে আমি প্রত্যেককে মেসেজ পাঠাবো, শুভেচ্ছা পাঠাবো। তো ধরো আমার ফ্যামিলি মেম্বার 100 জন, তো আমি 100 জনকে মেল পাঠাবো। এই 100 জনকে বা এতজনকে যখন আমি একসাথে মেল পাঠাবো, ভেরি লার্জ নাম্বার যখন রিসিপ্টেন্ট হবে, তখন মেলটা আমি পাঠাবো কিসের মাধ্যমে? মেল মার্জ করে। মেল মার্জের মাধ্যমে, অর্থাৎ মেল মার্জ করে আমি প্রত্যেকে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, মেল মার্জের মাধ্যমে আমি যখন লার্জ নাম্বার রিসিপ্টেন্ট হবে, তখন আমি এতজনকে একসাথে মেল পাঠাতে পারছি, একই মেসেজ। ঠিক আছে, নববর্ষের শুভেচ্ছা পাঠিয়ে দিচ্ছি প্রত্যেককে। নেক্সট চলে আসছে ফিশিং। ফিশিং কি? যখন, আচ্ছা ফিশিং কি বলো দেখি, কে বলবে ফিশিং কাকে বলবো? ফিশিং সম্পর্কে কোনো আইডিয়া? শিলা একটু আগে উত্তর দিচ্ছিলে। শিলা, ফিশিং কি? ফিশিং হচ্ছে কোনো কিছু তুলে নেওয়া। তুলে নেওয়া, একদম। যে আমি তোমাকে মেল পাঠাচ্ছি কোনো কিছু, যে আমি যখন মেল পাঠাচ্ছি তার মধ্যে দিয়ে কোনো ট্রাস্টেড থার্ড পার্টি, কোনো, দেখো এখানটায় লেখা আছে ট্রাস্টেড থার্ড পার্টি, যে কোনো জিনিস মাঝখান থেকে কোনো কিছু তুলে নিচ্ছে, সেটা পাসওয়ার্ড ফিশিংও হতে পারে। যে কোনো কিছু তোমার মেল থেকে কোনো তোমার ইনফরমেশন হয়তো চুরি হয়ে গেল, ঠিক আছে, বা কোনো ব্যাংকের কোনো ডিটেলস বা কোনো অ্যাকাউন্ট, যে কোনো কিছুর অ্যাকাউন্ট ডিটেলস তোমার চুরি হয়ে গেল সেগুলো, এবং তুমি সেটা জানতেও পারছো না, বা কোনো ভাবছো যে কোনো ট্রাস্টেড থার্ড পার্টি সেই কাজটা করছে, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, তো এই ব্যাপারটাকে বলা হচ্ছে ফিশিং। যখন কোনো কিছু চুরি হয়ে যাচ্ছে তোমার মেল থেকে, কোনো ইনফরমেশন, কোনো ডিটেলস, কোনো অ্যাকাউন্ট ডিটেলস, বিশেষ করে পাসওয়ার্ড ফিশিংটা সব থেকে বেশি দেখা যায়। পাসওয়ার্ড ফিশিং, যে পাসওয়ার্ড চলে যাচ্ছে। কারণ দেখবে যে আমরা যখন কোনো কিছু এখন আমরা কোনো কিছু করি, সেক্ষেত্রে আমাদের প্রত্যেক জায়গাতে মেল আইডির প্রয়োজন হয়, এবং মেল আইডি দিলে প্রত্যেক জিনিসের, আমরা ফর্ম ফিল আপ করি কোনো কিছুর, বা ব্যাংকিং এর কোনো কাজ হোক, বা আমাদের যে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টস এর কোনো কাজ হোক, প্রত্যেক জায়গা থেকে কিন্তু একটা মেসেজ কোথায় আসে? মেলে। তো মেলে যখন কোনো মেসেজ আসছে এবং মেলের পাসওয়ার্ড তোমার অন্যজনের কাছে চলে যাচ্ছে, তখন কি হচ্ছে? যে ওটিপি আসে, সেগুলোও কিন্তু অন্যের কাছে চলে যাচ্ছে। ফলত তোমার অ্যাকাউন্ট, বা যে কোনো অ্যাকাউন্ট হোক, তোমার ব্যাংকিং অ্যাকাউন্ট বা আলাদা যে কোনো অ্যাকাউন্ট হোক, সেগুলো কিন্তু একটা ডেঞ্জারের মধ্যে চলে যাচ্ছে। ঠিক আছে, বা কোনো থার্ড পার্টির কাছে চলে যাচ্ছে। হ্যাক করার কথা বলা যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, একদম, হ্যাক করার কথা। ঠিক আছে, নেক্সট চলে আসছে ভাইরাস। ভাইরাস কি? আচ্ছা, ভাইরাসের সঙ্গে সঙ্গে আমরা আরো একটা শব্দ এখানে জানবো, সেটা হলো ওয়ার্ম। WORM, ওয়ার্ম। ইমেলের ক্ষেত্রে খুব একটা পরিচিত ভাইরাস বলতে পারি আমরা এই ওয়ার্মকে। ওয়ার্ম কিন্তু
ইমেলের ক্ষেত্রে খুব একটা পরিচিত ভাইরাস, যে ভাইরাসটা কিভাবে ছড়ায় দেখো, আমাদের ফোনে বা কোনো ডিভাইসে ভাইরাস কিভাবে আসে আমরা জানি, তাই না? যে আমরা কোনো ফাইল ট্রান্সফার করছি একে অপরকে ফোনের মাধ্যমে বা পেন ড্রাইভের মাধ্যমে, এই সমস্ত কোনো কিছুর মাধ্যমে যখন আমরা কোনো কিছু অডিও ভিডিও বলো বা যে কোনো কিছু আমরা একে অপরকে ট্রান্সফার করছি, তার মাধ্যমে আমাদের একটা ফোনে ধরো ভাইরাস আছে, সেখান থেকে আরেকটা ফোনে চলে আসতে পারে ভাইরাস। এটা যেমন আসতে পারে, তেমনি মেলের মাধ্যমে আরেকটা ভাইরাস খুব আসে আমাদের, তার নাম হলো ওয়ার্ম, WORM। ঠিক আছে, যেটা কি করে, এটা মোস্ট পপুলার ভাইরাস ইমেলের ক্ষেত্রে। তার কারণ হলো এ নিজেই নিজের প্রচুর কপি তৈরি করতে পারে এবং সেই কপিটা ডবল ডবল হয়ে চলে। কিভাবে, ধরো একটা একা আছে, ও একা, সেটা 2 গুণ হয়ে গেল, 2 হলো, 2 থেকে 4 হলো, 4 থেকে 4 4 16 হলো। ঠিক আছে, 16 থেকে 16 গুণ 16 হয়ে গেল। মানে ও নিজেই ডাবল ডাবল কপি তৈরি করে নিজের। এবং যখন এই কপিটা ডবল ডবল হয়ে যাচ্ছে, ধরো এখানে একা আছে, এই টোটাল পেজটা ধরো একটা ব্ল্যাঙ্ক পেজ, সেখানে ধরো এখানে একা আছে এবং সেটা 2 গুণ হয়ে 4 হয়ে 2 হচ্ছে, এবার 2 গুণ 2 হয়ে 4 হচ্ছে, তারপরে 4 গুণ 4 হয়ে 16 হচ্ছে, তারপর 16 গুণ 16 হয়ে, এরকম কি হচ্ছে, এরকম ভর্তি হতে হতে সারা জায়গাটা পুরো নিজের দখলে করে নিচ্ছে, টোটাল জায়গাটা। ঠিক আছে, এবং সেই ইমেলটাকে বা সেই ডিভাইসটাকে আস্তে আস্তে নষ্ট করে দিচ্ছে, কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলছে, সেই সফটওয়্যারটাকে হ্যাক করে নিচ্ছে পুরোটা, সফটওয়্যারটা আর কোনো কাজ করছে না। ঠিক আছে, ও পুরোটাই নিজের আওতায় নিয়ে চলে আসছে। এটাকে ওয়ার্ম বলে, এটা মোস্ট পপুলার ভাইরাস। এই ওয়ার্মটা ইমেলের ক্ষেত্রে, ওয়ার্মের কথা কিন্তু একটু মনে রাখবে। ঠিক আছে, যে নিজেই নিজের ডাবল ডাবল কপি তৈরি করে। নেক্সট চলে আসছে পিওপি। পিওপি কি একটু আগেই বলা হলো, আইম্যাপ বা পিওপি, এও কি করছে, মেসেজ অ্যাক্সেস করতে সাহায্য করছে, তাই না? কোনো মেসেজকে অ্যাক্সেস করতে সাহায্য করছে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, আমরা এতক্ষণ ধরে যে ইমেল পড়ছি, প্রথম মেল কে পাঠিয়েছিল? কেউ বলতে পারবে প্রথম মেল কে পাঠিয়েছিল, কত সালে? দেখি কেউ বলতে পারে কিনা। টমলিনসন 1971। 1971 টমলিনসন, একদম 1971 রে টমলিনসন, তাই না? রে টমলিনসন, ইনি প্রথম ইমেল পাঠিয়েছিলেন এবং এটা কি ছিল, সেলফ মেল ছিল। সেলফ মেল অর্থাৎ নিজেই নিজেকে মেল পাঠিয়েছিলেন। যেমন করে আমরা কোনো ডকুমেন্ট নিজেই নিজের কাছে সেভ রাখতে কি করি, নিজেই নিজেকে মেসেজ করে রাখি, তাই না, যে এটা আমার কাছে থেকে যাক, বা মেল আইডিতে রেখে দিই। তো সেই জন্য এই প্রথম মেসেজটা, এটা মনে রাখবে, প্রথম মেল পাঠিয়েছিলেন 1971 সালে রে টমলিনসন। ঠিক আছে, আচ্ছা নেক্সট চলে আসছে, দেখো স্প্যাম। স্প্যাম কি? কোনো আনসলিসিটেড মেল। ঠিক আছে, যে মেল তোমার ফোনে বা তোমার ডিভাইসে আসছে, এমন কোনো মেল। ধরো কেউ একজন কোনো কোম্পানি হোক বা কোনো ব্যক্তি হতে পারে বা কোনো কোম্পানি হতে পারে, যখন স্প্যাম করছে বা বাল্ক মেসেজ যেটাকে আমরা বলি, যে একসাথে অনেকজনকে যখন কোনো মেসেজ সেন্ড করছে, দেখবে হোয়াটসঅ্যাপের ক্ষেত্রেও, যে তুমি যদি একই মেসেজ অনেকজনকে সেন্ড করো, হোয়াটসঅ্যাপ তোমাকে ব্লক করে দেবে, হোয়াটসঅ্যাপ তুমি আর খুলতে পারবে না, হোয়াটসঅ্যাপ তোমাকে একদম পুরোপুরি ওটাকে, ওই অ্যাকাউন্টটাকে ইউজ করতে দেবে না, ওই অ্যাকাউন্টটা তুমি আর ইউজ করতে পারবে না। অর্থাৎ কি, তুমি স্প্যাম করছো, তুমি একই মেসেজ অনেকজনকে পাঠাচ্ছ। ঠিক আছে, ইমেলের ক্ষেত্রেও ওই রকম, ঠিক এখানে ঠিক একই মেসেজ অনেকজনকে পাঠানো যেমন। হ্যাঁ বলো। হোয়াটসঅ্যাপ কি কেন বন্ধ করবে?
হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে দেখবে যে একই মেসেজ যখন তুমি অ্যাট আ টাইম অনেককে পাঠাচ্ছ, তখন হোয়াটসঅ্যাপ তোমার তোমার যে আইডিটা, সেই আইডিটা লক করে দেয় হোয়াটসঅ্যাপ নিজেই। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ কেমন লক করে, যদি তুমি ধরো আননোন কাউকে পাঠাচ্ছ, যে তুমি তোমার চেনা জানার মধ্যে কাউকে পাঠাচ্ছ, ঠিক আছে, অর্থাৎ যাদের সঙ্গে তোমার কথোপকথন হয় তারা তোমার মেসেজে রিপ্লাই করে, তখন হোয়াটসঅ্যাপ তোমাকে বন্ধ করবে না। কিন্তু একই টাইমে যদি তুমি আননোন নাম্বারে একই মেসেজ অনেককে পাঠাও, সেক্ষেত্রে কিন্তু হোয়াটসঅ্যাপ তোমাকে স্প্যামার হিসাবে ধরে নেবে এবং তোমার নাম্বারটাকে ব্লক করে দেবে। এবং তার মধ্যে যদি কোনো স্প্যামিং রিপোর্ট তোমার নাম্বারে থাকে, তাহলে তো একদমই ব্লক করে দেবে তোমার নাম্বারকে হোয়াটসঅ্যাপ। ঠিক আছে, এবং তুমি আর হোয়াটসঅ্যাপ খুলতে পারবে না। ব্যাপারটা হোয়াটসঅ্যাপে আছে এই সিস্টেমটা। তো মেলের ক্ষেত্রেও তাই। মেলের ক্ষেত্রে কোনো ব্যক্তি হতে পারে, কোনো কোম্পানি হতে পারে, যে এই রকম ভাবে স্প্যাম করছে, কোনো মেসেজ অনেকজনকে পাঠাচ্ছে, একই মেসেজ হাজারো জনকে পাঠাচ্ছে, বিরক্ত করছে, এবং সেই নাম্বারটাকে বা সেই মেল আইডিটাকে যদি কেউ স্প্যাম বলে রিপোর্ট করে, সেইগুলোকে কিন্তু স্প্যাম মেসেজ বলে। বা তোমার ফোনে দেখবে স্প্যাম বক্সে, তোমার ফোনে যে মেলের যে অ্যাপটা আছে, জিমেলের যে অ্যাপটা, ওখানে দেখবে স্প্যাম বক্স আছে একটা, এবং সেখানে প্রচুর স্প্যাম মেসেজ জমে থাকে। যারা স্প্যামার, তাদের মেসেজগুলো ইমেল কি করে, অটোমেটিক্যালি স্প্যাম বক্সে এসে জমা করে দেয়। ঠিক আছে, এবং কি হয়, এই মেসেজগুলো তোমার আলাদা করে ইনবক্সে দেখায় না, স্প্যাম বক্সে এসে জমা হয়। ঠিক আছে, কোনো আনসলিসিটেড মেল যেগুলো, সেগুলো স্প্যাম বক্সে এসে জমা হয়। এবং এই স্প্যাম মেসেজ যারা পাঠাচ্ছে তারাই হলো স্প্যামার। সেটা কোনো ব্যক্তি হতে পারে, কোনো কোম্পানি হতে পারে, যারাই স্প্যাম করছে তারাই স্প্যামার। ঠিক আছে, তাহলে বোঝা গেল স্প্যাম কাকে বলবো এবং স্প্যামার কাকে বলবো। নেক্সট চলে আসছে, আচ্ছা এখানে একটা কথা বলে রাখি যে আমাদের জেনারেল পেপার এবং বাংলা উভয় কোর্সে ভর্তি চলছে। তো তোমরা জেনারেল পেপার বা বাংলাতে যদি কেউ ভর্তি হতে চাও, 2000 টাকা কোর্স ফিস, মানে রেজিস্ট্রেশন ফিস থাকছে, 2000 টাকা দিয়ে তোমরা এনরোল করে নিতে পারো। এখানে ফোন নাম্বার দেওয়া আছে, নিচেও ফোন নাম্বার দেওয়া আছে, এখানেও দেওয়া আছে, তো তোমরা এই নাম্বারে কল করে নিতে পারবে। ঠিক আছে, 50% ডিসকাউন্ট আছে জেনারেল পেপারের ক্ষেত্রে, বাংলার ক্ষেত্রে 40% ডিসকাউন্ট আছে। তো এই ডিসকাউন্ট দিয়ে এই অ্যামাউন্ট থাকছে। ঠিক আছে, এবং এরপরে এই অ্যামাউন্টটা বাড়তে পারে। তো তোমরা যারা এখনো রেজিস্ট্রেশন করতে চাও, তো তারা 2000 টাকা দিয়ে তোমরা রেজিস্ট্রেশন করে নিতে পারো। ঠিক আছে, আর এই যে তোমাদের যে ফ্রি ক্লাসগুলো চলছে, এই ফ্রি ক্লাসের ওপর তোমাদের এক্সামও চলছে পাশাপাশি। তোমরা অনেকেই সেই এক্সামে অংশগ্রহণ করেছো। তো জেনারেল পেপারের জন্য এই মক টেস্টার ফিস থাকছে 199, যেখানে 400-র উপরে কোশ্চেন থাকছে, প্রতিটা ইউনিট থেকে কোশ্চেন থাকছে। আর বাংলার ক্ষেত্রে সেটা 299 থাকছে। তো তোমরা যারা এনরোল করতে চাও, এই দেখো এখানে নিচে রুটিন দেওয়া আছে, তোমাদের গ্রুপেও আছে, তোমরা যে যে গ্রুপে আছো সেই গ্রুপে আছে রুটিন, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। এই অনুযায়ী তোমাদের পরীক্ষা চলছে, তো সেইভাবেও তোমরা নিজেদেরকে যাচাই করে নিতে পারো। তো যারা যোগাযোগ করতে চাইছো, অবশ্যই এই নম্বরে যোগাযোগ করে নেবে। ঠিক আছে, চলো নেক্সট আমরা পড়ছিলাম হলো ইমেল। আচ্ছা, ইমেলের যে আমরা বেশ কিছু টার্ম পড়ছিলাম, সেই টার্মগুলো কমপ্লিট হয়ে গেছে। এই ছিল মোটামুটি ইমেলের যে পরিচিত যে টার্মগুলো সেইগুলো। এবার আমরা দেখব অ্যাডভান্টেজ। ইমেলের অ্যাডভান্টেজ কি আছে? যেমন আমরা আইসিটির ক্ষেত্রে টোটাল যখন আমরা আইসিটি ইউনিটটা দেখব, তখন দেখব কি আইসিটির বেশ কিছু অ্যাডভান্টেজ আছে, তাই না? যে আমাদের কমিউনিকেশনের অনেক উন্নতি হয়েছে, আমরা খুব সহজে একে অপরের সাথে যোগাযোগ করতে পারি। ধরো আমি এক জায়গাতে আছি, তুমি আর এক জায়গাতে আছো, এই যে এত দূরত্বে আমরা এত রাত্রে বসে ক্লাস করছি একে অপরের সাথে, একে অপরকে শুনতে পাচ্ছি, ইচ্ছা করলে আমরা ভিডিও অন করলে একে অপরকে দেখতেও পাবো। তো এগুলো তো আইসিটিরই সুবিধা, তাই না? তো কমিউনিকেশনের যেমন উন্নতি ঘটেছে, তেমনই পাশাপাশি কি, ধরো এখন তোমাদের ক্লাস করতে যদি আমার এখানে আসতে হতো, তাহলে সেটা একটা খরচ সাপেক্ষ ব্যাপার ছিল। তো সেটা যেমন খরচ সাপেক্ষ ব্যাপার, তেমনি এখানে এসে তোমার একটা থাকার ব্যবস্থার প্রয়োজন হতো, তো সেখানে থাকার জন্য একটা খরচের ব্যাপার ছিল, ইত্যাদি ইত্যাদি নানান রকমের অসুবিধা থেকে কিন্তু আইসিটি আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে।
ঠিক আছে? তো তেমনি এই যে মেলটা, আচ্ছা ইমেলের অল্টারনেটিভ হিসাবে আমরা আগে কি ব্যবহার করতাম? এখন তো আমরা মেল করছি একে অপরকে, অল্টারনেটিভ আমরা আগে কি ব্যবহার করতাম? চিঠি। চিঠি, একদম। আমরা চিঠি পাঠাতাম একে অপরকে, তাই না? যে এবং সেই চিঠিটা আমরা আজ পোস্ট অফিসে গিয়ে পোস্ট করছি, সেই চিঠিটা কোথাও কাল, কোথাও 2 দিন পর, কোথাও 1 সপ্তাহ পর, কোথাও বা 1 মাস পরে গিয়ে পৌঁছাচ্ছে সেই চিঠি, তাই না? কিন্তু আমরা মেইলের মাধ্যমে কি হচ্ছে, ইনস্ট্যান্ট ডেলিভারি হচ্ছে। আমরা যে মুহূর্তে, শুধুমাত্র মেইল নয়, এখন আরো অনেক অনেক মেসেজিং সিস্টেম এসছে, টেলিগ্রাম এসছে, হোয়াটসঅ্যাপ এসছে, ফেসবুক এসছে, ইত্যাদি নানান জায়গা থেকে আমরা মেসেজ করতে পারছি একে অপরকে, এবং সেই মেসেজগুলো কিন্তু ইনস্ট্যান্ট ডেলিভারি হচ্ছে। এবং যেটা আসছে কোথা থেকে? প্রযুক্তির উন্নতির জন্য, টেকনোলজির উন্নতির জন্য, তাই না? তো এটা অবশ্যই আইসিটির একটি সুবিধা, এবং ইমেলও তার ব্যতিক্রম নয়। ইমেলের ক্ষেত্রেও আমরা এই সুবিধাগুলো, আইসিটির সমস্ত রকম সুযোগ সুবিধা কিন্তু ইমেলে আমরা পেয়ে থাকি। যেমন চিঠির ক্ষেত্রে আমাদের কি কি প্রয়োজন হতো? দেখো, চিঠির ক্ষেত্রে আমাদের প্রয়োজন হতো, একটা পোস্ট কার্ডের প্রয়োজন হতো, তাই না? চিঠি লেখার জন্য আমার কাগজের প্রয়োজন হতো, চিঠিটা আমার গিয়ে সেখানে পোস্ট করতে হতো, তার জন্য একটা টাকা দিতে হতো, একটা পে করতে হতো। সেখানে সেটা ধরো চিঠির সাথে আমি কোনো জিনিস পাঠাচ্ছি, তার জন্য আমার একটা আলাদা পে করতে হতো। যেমন এখন যেমন আমি ইমেলের সাথে কি পাঠাচ্ছি, কোনো ফাইল, কোনো পিডিএফ পাঠাচ্ছি, বা যে কোনো জিনিস, ভিডিও, অডিও, যাই হোক পাঠাচ্ছি। তো চিঠির ক্ষেত্রে কি হতো? চিঠির ক্ষেত্রেও আমি চিঠির সাথে কোনো জিনিস যদি পাঠাতে চাই, তার ওজন মেপে সেই জিনিসের জন্য আমার আলাদা করে পে করতে হয়। এমনকি শুধু তাই নয়, কাগজের ওয়েট মেপেও, হ্যাঁ স্ট্যাম্প লাগাতে হতো, একদম স্ট্যাম্প লাগাতে হতো, এবং কাগজের ওয়েট মেপেও টাকা দিতে হতো। দেখো, যারা চিঠি পোস্ট করেছো তারা জানবে যে কাগজ কতটা তুমি ওজনের কাগজ দিচ্ছ, সেই ওজন মেপে তোমাকে পে করতে হতো। ঠিক আছে? তো দেখো, এই ব্যাপারগুলো ছিল আগে চিঠির ক্ষেত্রে, কিন্তু এখন ইমেলের ক্ষেত্রে এখন কিন্তু চিঠির ব্যবহার প্রায় উঠেই গেছে। আমরা শুধুমাত্র অফিসিয়াল কাগজপত্রের ক্ষেত্রে, অফিসিয়াল কাজকর্মের ক্ষেত্রে দেখি যে অফিসিয়াল কোনো কিছু, যে আমাদের বাড়িতে এটিএম আসছে, বা প্যান কার্ড আসছে, বা আধার কার্ড বাড়িতে আসছে, সেক্ষেত্রে এই চিঠিগুলো বা পোস্ট অফিসের এই কাজবাজগুলো হচ্ছে। কিন্তু সাধারণভাবে আমরা কোনো ইনফরমেশন পাঠানোর জন্য, ফ্যামিলির কারোর কাছে কোনো খবর নেওয়ার জন্য কিন্তু আমরা এখন আর চিঠি ব্যবহার করি না। তো যাই হোক, ইমেলের অ্যাডভান্টেজ গুলো আমরা জানি। প্রথমত, ফ্রি ডেলিভারি। একদমই, তোমার ফোনে যদি নেট থাকে তাহলে মেল পাঠানোর সাথে সাথেই অন্যের কাছে চলে যাচ্ছে, এবং তার ফোনে যদি নেট থাকে তো সে সঙ্গে সঙ্গে মেসেজটাকে অ্যাক্সেস করে নিজে দেখতে পাচ্ছে। তো অবশ্যই ফ্রি ডেলিভারি, তার জন্য এই মেসেজটা অ্যাক্সেস করার জন্য বা মেসেজটা পাঠানোর জন্য তোমাকে আলাদা করে কোনো পে করতে হচ্ছে না, শুধুমাত্র নেট কানেকশন থাকলেই হয়ে যাচ্ছে। নেক্সট, গ্লোবাল ডেলিভারি। গ্লোবাল ডেলিভারি অর্থাৎ তুমি পৃথিবীর যে কোনো প্রান্তে মেল করতে পারছো। এখানে বসে তুমি আমেরিকাতেও করতে পারছো বা আফ্রিকাতেও করতে পারছো, তাই না? পৃথিবীর একদম উল্টো দিকেও যদি যারা আছে তাদেরকেও তুমি মেল করতে পারছো, যেখানে খুশি। তো অবশ্যই গ্লোবাল ডেলিভারি। নেক্সট আসছে ইনস্ট্যান্ট ডেলিভারি, একদম সঙ্গে সঙ্গে পৌঁছাচ্ছে। নেট কানেকশন ঠিকঠাক থাকলে তোমার মেল মুহূর্তের মধ্যে সেন্ড হয়ে যাচ্ছে। ইনস্ট্যান্ট ডেলিভারি অবশ্যই। নেক্সট আসছে ফাইল অ্যাটাচমেন্ট। আমরা একটু আগেই দেখলাম, মেলের পাশাপাশি বা মেসেজের পাশাপাশি আমরা কোনো ফাইলকে তার সাথে অ্যাটাচ করে পাঠাতে পারছি। কোনো কি কি পাঠাতে পারছি আমরা এর সাথে? পিডিএফ পাঠাতে পারছি, তাই না? ভিডিও পাঠাতে পারছি, অডিও পাঠাতে পারছি, আর কি পাঠাতে পারছি? কোনো ফটো পাঠাতে পারছি, আর কিছু বলো? কোনো ফটো পাঠাতে পারছি, আর মনে পড়ছে তেমন কিছু? তো যাই হোক, তো এইগুলো আমরা পাঠাতে পারছি। ঠিক আছে, পিডিএফ, ভিডিও, অডিও, কোনো ফটো, এই জিনিসগুলো কিন্তু আমরা পাশাপাশি অ্যাটাচ করে ইমেল এর সাথে পাঠাতে পারছি। নেক্সট, লং টার্ম স্টোরেজ। একদম, এটা সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, যে মেলে কিন্তু কোনো কিছু ডিলিট হচ্ছে না তুমি যত সময় নিজে ডিলিট না করছো।
তত সময় কিন্তু মেলের পুরানো যত মেল আছে প্রত্যেকটা জিনিস কিন্তু তোমরা পেয়ে যাবে মেলেতে, যেটা লং টার্ম স্টোরেজ থাকছে, কোনো কিছু ডিলিট হচ্ছে না। নেক্সট আসছে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। আচ্ছা বলো তো এটা কেন বলা হচ্ছে? আমি তো মেল পাঠাচ্ছি ফোন দিয়ে, তাহলে সেটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কিভাবে হচ্ছে? কেউ বলতে পারবে? আগেরটা কি বলবেন ম্যাম? হ্যাঁ আসছি আগেরটায়। এটা এটা একটু বলো যে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি আমরা কেন বলছি মেলকে? মেইলকে আমরা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি বলছি, কেউ বলতে পারবে? ম্যাম এটা হতে পারে যে কাগজ তৈরি করার জন্য তো অনেক গাছ কাটতে হয়, তো সেক্ষেত্রে তো আমাদের এখানে মেল করতে গেলে কোনো কাগজের ব্যাপার লাগছে না, তো সেদিক থেকে তো অনেক গাছ সেভ হচ্ছে। একদম একদমই ঠিক, যে আমাদের কাগজ তৈরি করার জন্য গাছের ব্যবহার করতে হতো, তাই না? যে গাছ কাটতে হতো, কিন্তু আমরা মেল পাঠানোর জন্য আমাদের কাগজের প্রয়োজন হচ্ছে না। আমাদের এটা পুরোপুরি পেপারলেস, তাই না? যেহেতু পেপারলেস, সেহেতু পেপার তৈরির জন্য যে ম্যাটেরিয়ালস গুলোর প্রয়োজন হতো সেই ম্যাটেরিয়ালস গুলো লাগছে না, তো অবশ্যই এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। গাছ না কাটলে তো অবশ্যই পরিবেশের পক্ষে ভালো সেটা, তো এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। আচ্ছা আগেরটা বলছিলে তাই না, লং টার্ম স্টোরেজ। লং টার্ম স্টোরেজ হলো মেলের মধ্যে কোনো মেল দেখবে তুমি বহু পুরানো পুরানো মেল, যখন তুমি মেল আইডি ক্রিয়েট করেছো তখন থেকেই যত মেল তোমার মেল আইডিতে এসেছে প্রত্যেকটা মেল তোমার মেলে আছে, কোনো কিছুই কিন্তু ডিলিট হয় না এখান থেকে। কোনো ফাইল তুমি নিজে নিজেকে সেন্ড করে রাখবে। ধরো সাপোজ তুমি একটা জিনিস বলে রাখি যে তোমার প্রচুর ডকুমেন্টস আছে, প্রত্যেকে আমরা এতদূর পড়াশোনা করেছি, প্রত্যেকের মাধ্যমিকের সার্টিফিকেট থেকে শুরু করে বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে প্রতিটা ডকুমেন্টস আছে প্রত্যেকের, তাই না? এবং সেটা যেখানে সেখানে প্রয়োজন হয়। দেখবে আমরা অনেক সময় এমন এমন অফিসে আদালতে গিয়ে পড়ি যেখানে আমাদের বিভিন্ন ডকুমেন্টস এর প্রয়োজন হয়, কিন্তু আমাদের সেই মুহূর্তে থাকে না। তোমরা একটা কাজ করতে পারো, এই ডকুমেন্টস গুলো তোমরা নিজে ফোনে ফটো তুলবে খুব সুন্দর করে, ফটো তুলে ফাইল অ্যাটাচমেন্ট করে, ঠিক যেমন ভাবে দেখালাম মেলে, মেল কম্পোজ করবে, ফাইল অ্যাটাচ করবে, করে এই ফটোগুলো প্রত্যেকটা নিজেই নিজের মেল আইডিতে সেন্ড করবে। ট্রুতে গিয়ে নিজের মেল আইডির নাম লিখবে, লিখে নিজেই নিজের মেলে সেন্ড করবে, সেলফ মেল করবে। এতে কি হবে, এই ফাইলগুলো সব সময় তোমার ফোনে থেকে যাবে, ঠিক আছে? এবং যখন যেখানে প্রয়োজন হবে, সাপোজ তুমি কোনো অফিসে গেলে সেখানে তোমার আধার কার্ডের প্রয়োজন, তুমি আধার কার্ড নিয়ে যাওনি, তোমার একটা জেরক্স কপি হলেই হবে। তুমি কি করবে, সঙ্গে সঙ্গে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে শুধু আধার কার্ডটা, এবং যে কোনো জেরক্সের দোকানে গিয়ে সেটা দিয়ে জেরক্স করে নিতে পারবে। হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে পাঠিয়ে দিলে বা যে কোনো কিছুর মাধ্যমে পাঠিয়ে দিলে করে নিতে পারবে, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু আমাদের প্রত্যেকেরই প্রয়োজন। তোমরা যারা যারা অনেকেই জানো, যারা জানো না অবশ্যই করে রাখবে। তো কি হবে, এই জিনিসগুলো, এই ডকুমেন্টস গুলো কখনোই তোমার ডিলিট হবে না যতদিন তুমি না নিজে ডিলিট করছো। এই লং টার্ম স্টোরেজ হিসাবে জিনিসগুলো থেকে যাবে, ঠিক আছে? ফলত আমাদের সুবিধা হবে যে কোনো কাজের ক্ষেত্রে। আচ্ছা তাহলে আমরা অ্যাডভান্টেজ কি কি পেলাম আর একবার দেখে নিই। অ্যাডভান্টেজ কি কি পেলাম? ফ্রি ডেলিভারি, টাকা লাগছে না কোনো কিছুর জন্য। গ্লোবাল ডেলিভারি, আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে পাঠাতে পারছি মেল। ইনস্ট্যান্ট ডেলিভারি, সঙ্গে সঙ্গে ডেলিভারি হয়ে যাচ্ছে, একদম এক মুহূর্ত আমাদের টাইম নিচ্ছে না, বা যদি নেট কানেকশন ঠিকঠাক থাকে। নেক্সট, ফাইল অ্যাটাচমেন্ট, আমরা যে কোনো ফাইল তার সাথে পিডিএফ, অডিও, ভিডিও, ফটো, যে কোনো কিছু আমরা ফাইল অ্যাটাচ করে একে অপরকে মেল করতে পারছি, এমনকি সেলফ মেলও করতে পারছি। নেক্সট আসছে লং টার্ম স্টোরেজ, জিনিসগুলো লং টার্ম জন্য থেকে যাচ্ছে, লং টার্মের জন্য, তাই না? ডিলিট হচ্ছে না কোনো কিছু। আর সবশেষে আসছে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। তো অবশ্যই এটা পেপারলেস একটা প্রসেস। তো পেপারলেস প্রসেসের মাধ্যমে আমাদের যে কোনো জিনিস আমরা গাছ টাছ ইত্যাদি ইত্যাদি কাটতে হচ্ছে না, তো স্বাভাবিকভাবেই এটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, তাই না? তো এই হলো টোটাল মেল। তো আজকের ক্লাস কেমন লাগলো তোমরা অবশ্যই গ্রুপে জানিও। আর যারা ক্লাস করছো এতদিন ধরে, তোমাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে
সাথ দেওয়ার জন্য। ঠিক আছে, তোমরা সকলে ভালো করে পড়াশুনো করো, নেক্সট পরীক্ষাটা তোমাদের প্রত্যেকের ভালো হোক। ঠিক আছে, চলো তাহলে, গুড নাইট। হ্যাঁ, গুড নাইট ম্যাম। ওকে।